বনে টুনি তার মা মিলু টুনটুনির সাথে বসবাস করত। টুনি দেখতে খুবই সুন্দরী ছিল। টুনির একটা অভ্যাস ছিল তরমুজ খাওয়া। তরমুজ খেতে টুনি ভীষণ ভালোবাসতো, কিন্তু অভাবের তাড়নায় মিনু টুনিকে তরমুজ খাওয়াতে পারতো না। একদিন রাস্তায়, আমি তরমুজ খাবো আমি। ইস, তরমুজ খাওয়ার জন্য আমার মনটা কেমন জানি আনচান করছে। তরমুজ কোথায় পাই এখন? এমন সময় টুনি বাঁটি কবুতরকে হাতে তরমুজ নিয়ে আসতে দেখে। আর টুনি হেসে হেসে বলতে থাকে, আরে আরে, বাঁটি দাদা তো দেখছি একটা বড় তরমুজ নিয়ে আসছে। এই বাঁটি দাদাকে পটিয়ে এবারে তরমুজটা খাবো আমি, অনেক মজা হবে। এই বলে টুনি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর ডাইনির মতো করে বলতে থাকে, কে 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 ওখানে? কে বলছো এভাবে? এই তরমুজ আমি কিছুতেই দেব না। এইটা আমার বউয়ের জন্য, আমি দিব না। আমি হলাম তরমুজ ডাইনি, বুঝেছিস? তুই আমাকে তরমুজ দিবি না, তাই না? তবে দেখ আমি কি করি। ওরে বাবা ডাইনি, না না না, আমাকে খেও না। ঠিক আছে, তুমি এই তরমুজ খাও, তবু আমাকে খেও না। বাঁটি কবুতর এই কথা বলে তরমুজটা ওখানে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে টুনি হাসতে হাসতে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আর দৌড়ে গিয়ে তরমুজটা হাতে তুলে নেয়। বাঁটি দাদা, তুমি তো দেখছি ভীষণ ভীতু, আমার খুব মজা লাগছে। এবারে লাল টুকটুকে তরমুজ যাবে টুনির পেটে। আহা, তরমুজ না পেলে যে আমার কি হতো রে বাবা। এসব বলে টুনি সেখানে বসে মনের সুখে তরমুজ খেতে থাকে। আর খাওয়া শেষে তৃপ্তি ঢেকুর তুলে বাড়িতে ফিরে যায়। টুনি এমনই তরমুজ পাগল ছিল যে একটা দিনও টুনি তরমুজ না খেয়ে থাকতে পারতো না। চুরি ডাকাতি করে হলেও যে কোনো উপায়ে টুনি তরমুজ খেত। টুনি, এই টুনি, কি রে, তোর জন্য কি আমি সারা দিন খাবার নিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, সংসারে তো কুটোটিও নারিস না, আবার খাবার খেতেও তোর অলসতা। কি রে, আসবি নাকি মার খাবি? উফ মা, কি হয়েছে বলো তো? এভাবে চিৎকার করছো কেন? আমি ওসব খাবার টাবার খেতে পারবো না। তুমি আমাকে তরমুজ এনে দাও না মা, আমি তরমুজ খাবো। ও মা, দাও না আমাকে তরমুজ এনে। তরমুজ খাবে? তোর বাবা বুঝি রাজার ভান্ডার রেখে গেছে যে তোকে সেখান থেকে টাকা দিয়ে তরমুজ কিনে দিব? দুবেলা ঠিক মতো খাবার খেতে পারে না, সে আবার তরমুজ খাবে। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে, কোনো তরমুজ হবে না। মা, তোমার কাছে সামান্য তরমুজ খেতে চেয়েছি বলে তুমি আমাকে এত কথা শোনালে মা। যাও, আমি আর খাবারই খাবো না, আর তোমাকে তরমুজও কিনে এনে দিতে হবে না। আমি যেখান থেকে পারবো সেখান থেকেই তরমুজ খাবো, বুঝেছো? তবু আমি তরমুজ খাবো, এই বলে দিলাম। এসব বলে টুনি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর মিনু পেছন থেকে চিৎকার করে বলতে থাকে, এই এই বাদর মেয়ে, দাঁড়া দাঁড়া বলছি। যাচ্ছিস তো বাদরামো করতে, তাই না? সারা দিন তোর বিচার শুনতে শুনতে আমার দিন যায়। ঈশ্বর যে কেন আমার কপালে তোর মতো মেয়ে দিয়েছে কে জানে। এবার না জানি কার জমির তরমুজ চুরি করে খায়। হায় ঈশ্বর, আমার হয়েছে যত জ্বালা। মিনু এসব বলে রেগে কাজ করতে থাকে। এদিকে টুনি যেতে যেতে দেখতে পায় শালিক ঝুড়িতে করে তরমুজ নিয়ে বাজারের দিকে যাচ্ছে। ওই তো তরমুজ, আহা কি লাল টসটসে। শালিক দিদি বুঝি তরমুজ নিয়ে বাজারে যাচ্ছে। যাই, তার আগে শালিক দিদিকে ভুল বুঝিয়ে তরমুজগুলো আমি খেয়ে নেই। টুনি তার ভাবনা মতোই শালিকের সামনে আসে আর বলতে থাকে, আরে শালিক দিদি, তুমি বুঝি বাজারে যাচ্ছ? তা তুমি বুঝি জানো না যে আজকে হাটের দিন? আজ তো বাজারে অনেক বেচা কেনা হবে। তা তুমি এই সামান্য তরমুজ নিয়ে গেলে কি আর চলবে বলো? আরো অনেক তরমুজ নিয়ে যেতে হবে গো শালিক দিদি। তাই তো টুনি, তুই তো এটা ঠিক কথাই বলেছিস, এটা তো ভেবে দেখিনি।
হ্যাঁ, তাই তো বললাম। তা শোনো, তোমার তরমুজের ঝুড়িটা আমাকে দাও, আমি বাজারে নিয়ে যাচ্ছি। আর তুমি বাড়িতে কি বাকি তরমুজগুলো নিয়ে এসো, কেমন? শালিক টুনির কথায় রাজি হয় আর টুনিকে তরমুজের ঝুড়ি দিয়ে বাড়িতে চলে যায়। এদিকে টুনি তরমুজ পেয়ে তো মহা খুশি ছিল, আর রাক্ষসের মতো করে টুনি গপ গপ করে তরমুজগুলো খেতে থাকে। তরমুজ খেত টুনি এভাবেই বনের পাখিদেরকে ভুলভাল বুঝিয়ে চুরি ডাকাতি করে তরমুজ খেত। টুনির এমন কাহিনীর জন্য বনের পাখিরা প্রতিদিন বিচার নিয়ে মিনুর কাছে যেত, আর মিনুও প্রতিদিন টুনিকে ধরে ধরে মারতো। কিন্তু তাতে কি, টুনি তো তরমুজ পাগল, তরমুজ খাওয়ার নেশা টুনি কিছুতেই যায় না। একদিন টুনি কালু কাকের তরমুজ জমিতে অনেক পাকা পাকা তরমুজ দেখতে পায়, আর লোভ সামলাতে না পেরে টুনি কালু কাকের জমিতে গিয়ে তরমুজ খেতে থাকে। এমন সময় ঢুকতে কালু কাক আসে। এ কি, এই তরমুজ খেকো টুনি আবার আমার তরমুজ জমিতে হামলা দিয়েছে? এই টুনি, এই তোর লজ্জা লাগে না? এত বড় মেয়ে হয়েও কিনা অন্যের জমিতে জিনিস চুরি করছিস? চুন্নি কোথাকার! এই কালু দাদা, এই তুমি কিন্তু আমাকে একদম চুন্নি বলবে না। তোমারও তো সাহস কম নয়, তুমি আমাকে চুন্নি বলো? আর লজ্জা কেন লাগবে? হ্যাঁ, আমার চোখের সামনে তোমার তরমুজ জমি পড়েছে, তাই আমি তোমার তরমুজ খাচ্ছি। আহা, কি মিষ্টি তরমুজ! বাবা বাবা, চুরি করে আবার বড় বড় কথা! চুরি করবে আবার চোপাও করবে? তোর চোপা একদম ভেঙে উড়িয়ে দেব, চুন্নি কোথাকার! শোন, তুই যে এভাবে বনের মধ্যে চুরি ডাকাতি করিস, তোর মতো চুন্নিকে তো কেউ বিয়ে করবে না। কি বললি শয়তান কালু? তুই আমাকে এই সামান্য তরমুজ খাওয়ার জন্য চুন্নি বললি? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। এসব বলে রেগে টুনি কালু কাকের মুখে তরমুজ ঠেলে ঠেলে ঢুকিয়ে দেয়। নে নে, খা খা, আমাকে চুন্নি বলা তাই না? দেখ দেখ কেমন লাগে, শয়তান কালু। এরপর টুনি হাসতে হাসতে দৌড়ে পালিয়ে যায়, আর এদিকে কালু তো ভীষণ রেগে যায়। আর কালু মিনুর কাছে গিয়ে টুনির নামে বিচার দেয়। কি গো মিনু মাসি, তুমি এ কেমন মেয়েকে জন্ম দিয়েছো? হ্যাঁ, তোমার মেয়ে তো একটা তরমুজ খেকো ডাইনি। তোমার মেয়ের জন্য এবার আমাদের বনের তরমুজের অনেক লস হয়েছে। মেয়েকে কি তরমুজ কিনে খাওয়াতে পারো না নাকি? হ্যাঁ, সেই জন্য অন্যের জমিতে চুরি করতে পাঠিয়েছো? না গো কালু বাবা, আমি টুনিকে অনেক বোঝাই, কিন্তু ও এমন বাদর মেয়ে, আমার একটা কথাও শোনে না। আমি ওকে বলি যে আমরা গরিব, ওসব ফল আমাদের খেতে নেই। আজ আসুক বাড়িতে, ওর হাত পা ভেঙে দিব আমি। লোকের জমিতে তরমুজ চুরি করে খাওয়া, আর ওর জন্য আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে, আমি কিছুতেই মানবো না এটা। যা ইচ্ছা করো। শোনো, এরপর যদি দেখি তোমার ওই তরমুজ খেকো মেয়েকে আমার জমিতে, তাহলে তোমাদের এই দুই মা মেয়েকে আমি জেলের ভাত খাওয়াবো, মনে রাখিও। এরপর কালু চলে যায়। এদিকে মিনু লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর টুনি বাড়িতে ফিরতে টুনিকে ধরে মিনু মারতে থাকে। শয়তান মেয়ে, তোকে বলেছি না যে তুই কারো জিনিস চুরি করবি না? তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? বেয়াদব মেয়ে কোথাকার! তোর জন্য পাখিরা আমাকে বাড়ি এসে অপমান করে যায়। বল বল, আরো তরমুজ চুরি করবি? বল, আমাকে শান্তি দিবি না তুই? মিনুর এমন মার খেয়ে টুনি কাঁদতে কাঁদতে বাহিরে চলে যায়। একটা বড় গাছের নিচে বসে কাঁদতে থাকে। এমন সময় সেখানে একটা বুড়ি আসে। কি হয়েছে মা, তুই এভাবে কাঁদছিস কেন? আমাকে বল তো শুনি। আমার কষ্টের কথা তোমায় কি আর বলবো বুড়িমা, শোনো তবে। এরপর টুনি সব ঘটনা বুড়িকে খুলে বলে। সব শুনে বুড়ি হাসতে হাসতে বলে, ও আচ্ছা, তবে এই ব্যাপার। তুই তরমুজ খেতে পছন্দ করিস, কিন্তু অভাবের জন্য খেতে পারিস না, তাই তো? তবে এই নে, এই তরমুজ বীজটা নে। শোন, এটা হলো এক জাদুর তরমুজ। তুই এই তরমুজটা মাটিতে রোপণ করে দিবি, তাহলে সেখান থেকে একটা তরমুজের বাড়ি তৈরি হবে। আর ওই তরমুজ বাড়িতে অনেক তরমুজ থাকবে। তুই যত খুশি তরমুজ খেতে পারবি, আর সেসব তরমুজ বিক্রি করে তোদের অভাবও ঘোচাতে পারবি রে।
এরপর টুনি খুশি মনে তরমুজটা বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে রোপণ করে। আর সাথে সাথে সেখানে একটা তরমুজের বাড়ি প্রকট হয়। আর সেই তরমুজ বাড়ির ভেতরে অনেক তরমুজ ছিল। তরমুজ খেকো টুনি এত তরমুজ দেখে তো ভীষণ খুশি হয়। এরপর টুনি প্রাণ খুলে তরমুজ খায়। আর এদিকে মিনু তরমুজ বিক্রি করে অনেক ভালোভাবেই সংসার চালাতে থাকে। হা হা হা, আমার মতো ধনী পাখি এই জঙ্গলে আর দুটো নেই। আর আমার কাছে যে দামি চন্দন গাছটা আছে এমন কোনো গাছও কারো কাছে নেই। আমি এখন থেকে এই দামি গাছের খড়ি বিক্রি করতে থাকবো। হা হা হা। ঈগল তার দামি গাছের ঘড়ি বিক্রি করার জন্য শহরের পাখিদের সাথে কথা বলে নেয়। আর তারা গাছের খড়ি নেওয়ার জন্য চলেও আসে। নাও নাও, সুন্দর করে গাছের ডালপালাগুলো কেটে নাও তো। আর শোনো, তোমাদের ওস্তাদকে গিয়ে বলবে যে আমার খড়ির টাকাগুলো যেন আজই আমাকে দিয়ে দেয়। আসলে আমার আবার অন্যের কাছে পাওনাদার থাকতে ইচ্ছে করে না। আমার মুঠো ভর্তি টাকা দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। জি সাহেব, বুঝতে পেরেছি। এ নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। এরপর কাঠ কাটার মিস্ত্রিরা কাঠ কেটে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় তারা সামান্য কটা গাছে ডাল ফেলে চলে যায়। আজ তাহলে অনেকগুলো টাকা একসাথে পাওয়া যাবে। আর আমার টাকাগুলো একদম বাইরে রাখা যাবে না, তাড়াতাড়ি করে ব্যাংকে রাখতে হবে। ঈগল হাসতে হাসতে তার ঘরে চলে যায়। এদিকে টোনা তার ছোট ছেলে রকিকে নিয়ে সেখানে চলে আসে। বাবা দেখো, ওখানে কটা খড়ি পড়ে আছে। চলো না ওখান থেকে কিছু পাতা আর খড়ি কুড়িয়ে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুই খড়িগুলো কুড়িয়ে নে আর আমি পাতাগুলো বস্তায় ভরে নেই। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর ওরা বাবা ছেলে মিলে গাছের খড়ি আর পাতা ঘোরাতে থাকে। এদিকে ঈগল, কে রে, কে আমার চন্দন গাছের তলায়? আমরা গো ঈগল দাদা, কিছু খড়ি আর পাতা পড়ে আছে তো সেগুলো কুড়োতে এসেছি। তোদের দুজনের সাহস দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। তোরা আমার চন্দন গাছের খড়ি পাতা চুরি করতে এসেছিস তাই না? আর আমার হাত থেকে বাঁচার জন্য এখন মিথ্যে কথা বলছিস? আজ তো তোদের কপালে খারাপ কিছুই আছে। এই বলে ঈগল চন্দন গাছের ডাল নিয়ে টোনাকে মারতে শুরু করে। আর রকি এগোতে গেলে রকিকেও মারতে শুরু করে। ঈগল দাদা, তুমি দয়া করো, আমাদের উপর দয়া করো, আর মেরো না গো। এত কষ্ট যে আমরা আর সহ্য করতে পারছি না, দয়া করো ঈগল দাদা। তোদের তো আমি আঘাত করার জন্যই মেরেছি, আদর করার জন্য তো নয়, তাই না? এরপর ঈগল ওদের আহত করে ছেড়ে দেয়। টোনা খুব বেশি মার খাওয়ার জন্য সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। কোন রকমে বাবা ছেলে মিলে বাড়ি ফিরে আসে। এ কি, তোমাদের দুজনের এই অবস্থা কি করে হলো? কি করলো এমনটা? টোনা কোন রকমে টুনিকে সব ঘটনা খুলে বলে। এরপর টুনি ঘরে থাকা মলম নিয়ে এসে টোনা আর রকিকে লাগিয়ে দেয়। টনি, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমি ঘুমিয়ে পড়বো। আজ আর আমাকে খাওয়ার জন্য জোর করো না, কেমন? আচ্ছা ঠিক আছে টোনা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি তোমার শরীরে তেল মাখিয়ে দিচ্ছি। টুনি টোনার শরীরে তেল মাখতে থাকে আর অমনি টোনা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর টুনি লক্ষ্য করে টোনার শরীর পুরো ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। এ কি, টোনার শরীর হঠাৎ এত ঠান্ডা হলো কেন? এত ঠান্ডাটা একমাত্র মারা গেলে হয়ে থাকে। টোনা, হাই টোনা, টোনা কথা বলো। টুনি এত ডাকাডাকি করার পরেও টোনার কোনো কথাই বলে না। সে কথা বলবেই বা কি করে? টোনা যে তার জীবনে শেষ ঘুম ঘুমিয়েছে। টোনা, টোনা তোমার এ কি হয়ে গেল? তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারো না। টোনা, টোনা ফিরে এসো টোনা। বাবা, বাবা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? বাবা, কেন চলে গেলে? টুনি আর রকি ভীষণ কান্না করতে থাকে। আর এরপর সবাই মিলে টোনার লাশে সৎকার করায়। এরপর টুনি আর রকি নিজেদের বাড়ি ফিরে আসে। দুজনে অনেক কান্না করে, কিন্তু কেঁদেও যে আর কোনো
লাভ হয় না। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন, আর ওরা টোনার শোক কিছুটা কাটিয়ে ওঠে। বাবা রকি, তুই মন দিয়ে পড়াশোনা কর বাবা। আমি দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। যদি কোনো কাজ পাই তবে তো সংসারটা ভালোভাবে একটু চালাতে পারবো। মা, এই জঙ্গলে তো একমাত্র ওই ঈগল আঙ্কেলই কাজ দেয়, কিন্তু তুমি ওখানে কি করে কাজ করবে মা? বাবারে, আমি যদি কাজ না করতে পারি তাহলে আমাদের সংসার কি করে চলবে বলতো? মা, তুমি যাবে না ওখানে, আমি যাব কাজ করতে। তুমি গেলে যদি তোমার কোনো কাজে ভুল হয় তাহলে ওই ঈগল আঙ্কেল তোমাকে মেরে ফেলবে। কিন্তু এটা তো আমি একদম সহ্য করতে পারবো না মা। বাবাও আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো বলো মা? ছেলের এমন কথা শুনে টুনি আর কিছু বলে না। টুনি ছেলেকে জড়িয়ে কান্না করতে থাকে। এরপর রকি তার মাকে বুঝিয়ে ঈগলের বাড়িতে কাজ করতে চলে যায়। সারাদিন রকিকে দিয়ে ঈগল খড়ি টানার কাজ করায়। সারাদিন তো অনেক কাজ করলি, এই রে 20 টাকা, এটা দিয়ে মুড়ি কিনে খেতে খেতে বাড়ি চলে যা। আঙ্কেল, আমি তো অনেক কাজ করলাম, তাহলে আমাকে মাত্র 1 টাকা কেন দিলেন আঙ্কেল? এই, যা দিয়েছি তাই দিয়ে খুশি থাক। আর একটা কথা বলবি তো, বাপের মতো তোকে উপরে পাঠিয়ে দিব। ঈগলের এমন কথা শুনে রকি আর কোনো কথা না বলে চলে যায়। আর এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। সামান্য কত টাকা দিয়ে রকি কোনো রকমে তার সংসার চালায়। এরপর একদিন টুনি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বাবা রকি, আমিও হয়তো তোর বাবার মতো করে চলে যাব রে বাবা। আমি যদি চলে যাই তাহলে তুই আমার শেষ সৎকারটুকু ওই দামি কাঠের খড়ি দিয়ে করাস কেমন? আমার না ছোটবেলা থেকে অনেক ইচ্ছে রে বাবা যে আমি দামি কাঠের খড়ি চিতায় ঝুলবো। তুমি এসব একদম বলবে না মা, তোমার কিচ্ছু হবে না, তুমি আরো অনেক দিন বেঁচে থাকবে। আর তারপর যখন তুমি মারা যাবে তখন আমি অনেক বড় হব, অনেক বড় চাকরি করব, আর অনেকগুলো দামি গাছের খড়ি কিনে তোমার সৎকার করাবো। এবার চলো তো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। টুনির 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, এখন তাকে বাঁচাতে হলে তাড়াতাড়ি একটা কিডনি কিনে আনতে হবে আর রক্ত পরিবর্তন করতে হবে। ডাক্তার আঙ্কেল, আপনি আমার কিডনি আমার রক্ত সবই নিন, তবু আমার মাকে বাঁচিয়ে দিন। তুমি এখনো অনেক ছোট, তাই তোমার কিছুই নেওয়া যাবে না। জলদি করে যাও আর সব জোগাড় করে নিয়ে এসো। রকি কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে দৌড়ে জঙ্গলে চলে আসে। সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউই রকিকে সাহায্য করতে রাজি হয় না। আমি সবার কাছে সাহায্য চাইলাম, কিন্তু কেউ রাজি হলো না। এবার আমি চুরি করব আর আমার মাকে বাঁচাবই। রকি কালু কাকের বাড়িতে চুরি করে টাকা পয়সা সব নিয়ে হাসপাতালে ফিরে আসে। কিন্তু ডাক্তার বাবু, এই নিন টাকা, এবার আমার মাকে ভালো করে দিন। তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো, তোমার মা মারা গিয়েছে। মাও আমাকে বাবার মতো ফাঁকি দিয়ে চলে গেল। রকি চিৎকার করে কান্না করে। আর নিজের মায়ের লাশ নিয়ে জঙ্গলে ফিরে আসে। ওইদিকে কালু চুরির কথা পুলিশকে জানিয়ে দেয় আর রকির কথাও খুলে বলে। আর পুলিশ রকিকে খুঁজতে থাকে। এদিকে রকি, ঈগল আঙ্কেল, আমার মায়ের শেষ ইচ্ছে ছিল দামি গাছের খড়িতে যেন চিতায় জ্বালানো হয় আমার মাকে। আপনি আমাকে দয়া করে দিন না কটা খড়ি। পাগল নাকি? হ্যাঁ, যা দূর হয় এখান থেকে, ছোট লোকের বাচ্চা কোথাকার। ও আঙ্কেল, দয়া করুন না আমাকে, আমাকে আমার মায়ের শেষ ইচ্ছেটুকু পূরণ করতে দিন না, দয়া করুন আঙ্কেল। এই শালা চোরের বাচ্চা চোর, চল থানায় চল।
না, আমি কোথাও যাব না। আমাকে দয়া করে একটু দামি গাছের খড়ি দিন না, আমি কোথাও যাব না। শালা চোরের বাচ্চা চোর, যাবি কিনা বল? এই বলে পুলিশ রকিকে মারতে থাকে, কিন্তু রকি তবুও ওর মায়ের শেষ ইচ্ছে পূরণের জন্য অটুট থাকে। আপনি দয়া করে দামি গাছের খড়ি দিন না, আমি যে আমার মায়ের শেষ ইচ্ছেটুকু পূরণ করব। আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে না পেলে যে আমি মরেও শান্তি পাবো না। তাই নাকি? তবে মর এবার। এরপর ইগল আর পুলিশ রকিকে মারতে শুরু করে, আর মারতে মারতে ওকে মেরেই ফেলে। এরপর ওই গর্ত খোঁড়ে, আর সেই গর্তে রকি আর টুনির লাশ ফেলে দেয়। এরপর মাটি চাপা দিয়ে বলতে থাকে, ছোট লোকের বাচ্চারা এসেছে কি না দামি গাছের খড়িতে ফুটতে। হা হা হা। নে, এবার মাটি চাপা দিয়েই শান্তিতে থাক। যজ্ঞ, এই যজ্ঞ, এখনো শুয়ে আছো কেন? ওঠো বলছি, আজকে তোমার খাবার খোঁজা। তাড়াতাড়ি ওঠো, যাও খাবার খুঁজতে যাও। আমার ক্ষুধা লেগেছে তো। কি হলো, উঠছো না কেন? আজকে আমার খাবার খোঁজা নয়, বরং আজকে তোমার খাবার খোঁজা। কালকে আমি খাবার খুঁজে এনেছি, ভুলে গিয়েছো নাকি? আরে যজ্ঞ সোনা, আমার তো মনেই ছিল না। আজকে দয়া করে তুমি যাও খাবার খুঁজতে। আমার শরীরটা একদম ভালো লাগছে না গো, আমি বরং কালকে যাব। কণিকা, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি এসব অভিনয় করছো। যাও তাড়াতাড়ি খাবার খুঁজতে। আর হ্যাঁ, আমি এখন ঘুমাবো, আমাকে বিরক্ত করবে না, এই বলে দিলাম। এই বলে যজ্ঞ আবারও ঘুমিয়ে পড়ে, আর কণিকা বলতে থাকে, না, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমাকে যেতে হবে খাবার খুঁজতে। চল কণিকা চল, দেরি করিস না। কণিকা খাবার খোঁজার জন্য বনের দিকে উঠতে থাকে। কিছু দূর গিয়ে কণিকা বলতে থাকে, দূর বাবা, বনের পাখিরা যেন আজকাল বেশি সতর্ক হয়েছে। অনেক চেষ্টার পরও কারো কাছ থেকে খাবার ছিনে নিতে পারলাম না। তবে কি আজ না খেয়ে থাকতে হবে? আরে আরে, এটা আমি কি দেখছি? গরিব টুনির কাছে খাবারের এত বড় ব্যাগ। না না, এই টুনির কাছ থেকে খাবারের ব্যাগটা ছিনিয়ে নিতেই হবে। এবার এই ব্যাগ নিতে পারলে আমাদের আর খাবার খুঁজতে হবে না। কিন্তু ছিনিয়ে নিব কি করে? কণিকা ভাবতে থাকে। এদিকে টুনিকে দেখে টুনি তিন কন্যা বলতে থাকে, মা, তুমি খাবার নিয়ে এসেছো? দাও মা, আমাকে খাবার দাও। মা, তুমি যে দেখে আজ অনেক খাবার এনেছো, আজকে কি তাহলে আমরা পেট ভরে খাবার খাবো? হ্যাঁ রে মা, হ্যাঁ, আজ আমরা পেট ভরে খাবার খাবো। কি মজা, কি মজা। মামা, দাও খাবার দাও, আমাদের তো আর তর্স হচ্ছে না। এদিকে কণিকা ভাবতে ভাবতে টিয়েকে দেখে, আর বলতে থাকে, পেয়েছি বুদ্ধি, আজ তো টুনির খাবারের ব্যাগ নিয়েই ছাড়বো। কি ব্যাপার কণিকা দিদি, তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে আমার কাছে কেন আসলে? কি হয়েছে? কারো কোনো বিপদ হয়নি তো আবার? টিয়ে, আমি পাশের বন থেকে শুনে আসলাম টুনির মা মিনু মাসি নাকি অনেক অসুস্থ। মিনু মাসি বারবার টুনিকে দেখতে চাচ্ছে। তুই টুনিকে গিয়ে একটু বল তো, যাতে টুনি এক্ষুনি যায় মিনু মাসির কাছে। তুমি আমাকে কেন বলছো? তুমি নিজে গিয়েই বলো। তুই জানিস না টুনির সাথে আমার ঝগড়া লেগেছে। আমি টুনির সাথে কথা বলি না। তুই যা না, গিয়ে বল। দেরি হলে পরে টুনি আর মাসির সাথে কথা বলতে পারবে না, হয়তো মাসি মরেই যাবে। যা না দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। টুনি বোন, টুনি, তোর মা অনেক অসুস্থ, তোকে বারবার দেখতে চাচ্ছে। জলদি করে তোর মায়ের কাছে যা। কি বললি? মা অসুস্থ? আমি এক্ষুনি যাব মায়ের কাছে। দিদিমাকে দেখতে যাবো। সোনারা, তোরা জেদ করিস না, অনেকটা পথ উড়ে যেতে হবে, তোরা পারবি না অত দূর উঠতে। আর পথে অনেক দুষ্টু ইগল থাকে, তোরা এই ব্যাগ থেকে খাবার খেয়ে নিস কেমন? আমি মাকে রেখে চলে আসবো, আর তোরা ঘর থেকে একদম বের হবি না, ঠিক আছে? টুনি কাঁদতে কাঁদতে উড়ে চলে যায়। এটা দেখে কণিকা হাসে আর বলতে থাকে, বুদ্ধি কাজে লেগেছে। কণিকা, চল টুনির তিন কন্যার উপর আক্রমণ করতে হবে তো। এরপর
কণিকা টুনির ঘরে প্রবেশ করে। কণিকা মাসি, তুমি এখানে কিছু কি বলবে? মা বাড়িতে নেই, আমাদেরকে বলো, মা আসলে আমরা সব বলে দিব। আরে আমি তো কিছু নিতে এসেছি। তিন কন্যা, তোদের পিছনে দেখ, বড় বড় চোখ করে কে যেন তাকিয়ে আছে। কণিকার কথা মতো তিন কন্যা পিছনে তাকায়, আর সাথে সাথে কণিকা খাবারের ব্যাগ নিয়ে উড়ে যায়। তিন কন্যা এটা দেখে বলতে থাকে, আরে আরে মাসি দাঁড়াও, আমাকে খাবারের ব্যাগ দিয়ে যাও, তুমি অনেক খারাপ। কণিকা মাসি আর দাঁড়াও দাঁড়াও, আমি মাকে তোমার কুকর্মের কথা করে বলবো। পথে কণিকা মাসি। কণিকা সোজা বাড়িতে আসে আর যজ্ঞকে সব কথা খুলে বলে। সব শুনে যজ্ঞ বলতে থাকে, টুনির তিন কন্যা যদি টুনিকে সব বলে দেয় তাহলে তোমার কি হবে একবার ভেবে দেখেছো? টুনি ওই বন থেকে ফিরেই আর আসবে না, তার কারণ ওই বনে অনেক ঈগলের বসবাস। টুনিকে দেখলেই ঈগল খেয়ে ফেলবে, বুঝেছো? এখন বেশি কথা না বলে খাবার খাও। এরপর যজ্ঞ আর কণিকা খাবার খায়। এদিকে তিন কন্যা বলতে থাকে, দিদি এবার আমি কি খাবো? আমাদের যে অনেক ক্ষুধা লেগেছে, ঘরে তো কোনো খাবার নেই। চলো দিদি, মায়ের কাছে যাই, মাকে গিয়ে আমরা সব খুলে বলবো। মা কণিকা মাসিকে অনেক বকবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তিন কন্যা টুনির দিকে উঠতে থাকে। অন্যদিকে টুনির সামনে একটা ঈগল আসে। কতদিন হলো পাখির মাংস খাই না, আজ আমার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হবে। ঈগল দাদা, আমাকে খেও না, ছেড়ে দাও দয়া করে। আমার মা যে অনেক অসুস্থ, আমি আমার মাকেই দেখতে যাচ্ছি দাদা। আর বাড়িতে আমার তিনটে ছোট ছানা আছে, দয়া করো দাদা। ওই বৃদ্ধা মিনু তোর মা বুঝি? ওকে তো আমি 2 সপ্তাহ আগেই খেয়েছি, আর এখন তোকে খাবো। আয় আমার কাছে আয়। তার মানে যে দিদি আমাকে মিথ্যে বলেছে, কিন্তু কেন? ঈগল দাদা, তুমি দয়া করো, আমি তোমার পায়ে পড়ি। ঈগল টুনির কোনো কথা না শুনে ওর উপর আক্রমণ করে আর টুনিকে খেয়ে ফেলে। এদিকে তিন কন্যা উঠতে উঠতে একটা গাছের নিচে টুনির রক্তাক্ত পালক দেখে। তিন কন্যা কাঁদতে থাকে আর বলতে থাকে, তাহলে তুমি আমাদের থেকে ভাবে চলে গেলে, এবার আমাদের কি হবে? কে আমাদের খাবার এনে দিবে? উঠো মা, টাকা আমাদের দিকে, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। মা কণিকা মাসি সব খাবার নিয়ে পালিয়েছে। দেখো বোনেরা, চল এখান থেকে, এখানে থাকি আমাদের আরো বিপদ বাড়বে। চল